আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব পিভট পয়েন্ট ইন্ডিকেটরটি দিয়ে আপনারা কিভাবে ট্রেড করবেন, কিভাবে অ্যানালাইসিস করবেন এবং কিভাবে মোবাইল দিয়ে পিভট পয়েন্ট দেখবেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। মনে রাখবেন, টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় ইন্ডিকেটর হচ্ছে পিভট পয়েন্ট। এই পিভট পয়েন্ট দিয়ে আমরা খুব সহজেই মার্কেটের গুরুত্বপূর্ণ সাপোর্ট রেসিস্ট্যান্স জোনগুলো আইডেন্টিফাই করতে পারি। আমরা খুব সহজেই এন্ট্রি পয়েন্ট, এক্সিট পয়েন্ট আইডেন্টিফাই করতে পারি এবং মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারি। মনে রাখবেন, যেহেতু পিভট পয়েন্ট ইন্ডিকেটরটি একটি অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস টুলস, সুতরাং ভিডিও টিউটোরিয়ালটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর প্রথমবার দেখার পরে যদি না বুঝে থাকেন, অবশ্যই পুনরায় দেখার চেষ্টা করবেন। এরপরেও যদি না বুঝে থাকেন, অবশ্যই কমেন্টস করবেন কিংবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। সর্বপ্রথম আসেন আপনারা কিভাবে এই পিভট পয়েন্ট ইন্ডিকেটরটি দিয়ে চার্ট অ্যানালাইসিস করবেন এবং এই পিভট পয়েন্ট ইন্ডিকেটরটি আপনারা কিভাবে রিড করবেন। এই জায়গায় লক্ষ্য করেন, এই যে পিপি লেখা দেখতে পারতেছেন, এই পিপি দিয়ে পিভট পয়েন্ট বোঝায়, অর্থাৎ পিপি ফর পিভট পয়েন্ট। এরপরে লক্ষ্য করেন, এই যে R1, R2, R3 দেখতেছেন, তো মনে রাখবেন এই আর দিয়ে রেসিস্ট্যান্স লেভেলকে বোঝায়, অর্থাৎ এইখানে R1 যে দেখতে পারতেছেন, এই R1 হচ্ছে এই পিভট পয়েন্টের রেসিস্ট্যান্স 1, R2 হচ্ছে রেসিস্ট্যান্স 2, R3 রেসিস্ট্যান্স 3 বোঝায়। এছাড়াও আমাদের এইখানে যদি R4 থাকতো তাহলে রেসিস্ট্যান্স 4 বুঝাইতো, R5 দিয়ে রেসিস্ট্যান্স 5 বুঝায়। এরপরে লক্ষ্য করেন এইখানে S1, S2, S3, তো মনে রাখবেন এই S দিয়ে পিভট পয়েন্টের সাপোর্ট লেভেলকে বোঝায়। যেমন S1 মানে হচ্ছে এই পিভট পয়েন্টের সাপোর্ট লেভেল 1, S2 দিয়ে সাপোর্ট লেভেল 2 কে বোঝায়, S3 দিয়ে সাপোর্ট লেভেল 3 কে বোঝায়। ঠিক একই সাথে যদি S4 থাকতো তাহলে S4 দিয়ে সাপোর্ট লেভেল 4 কে বুঝাইতো। একই সাথে S5 দিয়ে সাপোর্ট লেভেল 5 কে বোঝায়। আশা করি বুঝতে পারছেন যে এই পিভট পয়েন্টের P ফর পিভট পয়েন্ট, R ফর রেসিস্ট্যান্স এবং S ফর সাপোর্ট লেভেল। তো এখন আসেন এই পিভট পয়েন্ট ইন্ডিকেটরটি দিয়ে আপনারা কিভাবে ট্রেন্ড আইডেন্টিফাই করবেন, কিভাবে ট্রেড করবেন এবং কিভাবে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করবেন। মনে রাখবেন, যদি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে, এই অবস্থায় পিভট পয়েন্টের নিচে যদি মার্কেট প্রাইস থাকে তাহলে মার্কেট স্ট্রং ডাউন ট্রেন্ড হিসেবে কনসিডার করা হয়। তো যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে, এই অবস্থায় যদি মার্কেট প্রাইস পিভট পয়েন্ট পর্যন্ত গিয়ে কারেকশন করে এবং এই পিভট পয়েন্ট থেকে যদি স্ট্রং কোনো বেয়ারিশ ক্যান্ডেল কনফার্মেশন দেয় এবং যে ক্যান্ডেলটি দিয়ে কনফার্মেশন দিচ্ছে সেই ক্যান্ডেলটির ক্লোজিং প্রাইস যদি পিভট পয়েন্ট থেকে নিচের দিকে আসে ক্লোজ হয়, তখন আমরা এইখান থেকে সেল এন্ট্রি নিব। তো মনে রাখবেন, যখন আমরা পিভট পয়েন্ট থেকে সেল এন্ট্রি নিব তখন আমাদের স্টপ লসটি হবে পিভট পয়েন্টের সাথে যে সুইং হাই তৈরি করবে, এই সুইং হাই থেকে কিছু পয়েন্ট গ্যাপ রেখে আমরা উপরে স্টপ লস দিব। তো এইখানে আরেকটা বিষয় মনে রাখবেন, যখন পিভট পয়েন্ট থেকে সেল এন্ট্রি দিবেন, এই ক্ষেত্রে পিভট পয়েন্টের সাথে যে সুইং হাইটি তৈরি করতেছে, এই হায়ার প্রাইস যদি রেসিস্ট্যান্স 1 থেকে কাছাকাছি হয়, মানে হায়ার প্রাইস থেকে রেসিস্ট্যান্স 1 এর দূরত্ব যদি কম হয়, রেসিস্ট্যান্স 1 যদি কাছাকাছি হয়, এই ক্ষেত্রে স্টপ লস রেসিস্ট্যান্স 1 থেকে কিছু পয়েন্ট গ্যাপ রেখে উপরের দিকে স্টপ লস দিবেন। টেক প্রফিট কোথায় দিবেন? টেক প্রফিট আপনারা প্রাথমিকভাবে সাপোর্ট 1এও দিতে পারেন, তবে যদি রিস্ক রেশিও 1:2 ফলো করেন, এই ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় দেখা যায় টেক প্রফিট সাপোর্ট 2 কিংবা সাপোর্ট 3 তে ব্যবহার করতে হয়। আশা করি বুঝতে পারছেন। যখন আমরা পিভট পয়েন্ট থেকে সেল এন্ট্রি দেব তখন আমাদের স্টপ লস হবে এই পিভট পয়েন্টের সাথে যে সুইং হাই তৈরি করবে, এই সুইং হাই থেকে কিছু পয়েন্ট গ্যাপ রেখে উপরের দিকে আমরা
স্টপ লস দিব, কিংবা সর্বোচ্চ রেসিস্ট্যান্স 1 লেভেল থেকে কিছু পিপস গ্যাপ রেখে আমরা স্টপ লস দিব। টেক প্রফিট কোথায় দিব? টেক প্রফিট দিব সাপোর্ট 2 কিংবা সাপোর্ট 3 তে ব্যবহার করব। এইখানে মনে রাখবেন, যখন পিভট পয়েন্টের নিচে মার্কেট প্রাইস থাকে তখন সাধারণত মার্কেট ডাউন ট্রেন্ড বোঝায়, অর্থাৎ যখন পিভট পয়েন্টের নিচে মার্কেট প্রাইস থাকবে এই অবস্থায় আমরা কোনোভাবেই বাই এন্ট্রি দেব না, আমরা সেইখানে সেল এন্ট্রি খুঁজব। সহজ কথা, পিভট পয়েন্টের নিচে মার্কেট প্রাইস থাকলে মার্কেট ডাউন ট্রেন্ড বোঝায়, আর পিভট পয়েন্টের উপরে মার্কেট প্রাইস থাকলে মার্কেট আপ ট্রেন্ড বোঝায়। তো যখন মার্কেট পিভট পয়েন্টের উপরে থাকবে তখন আমরা সেল এন্ট্রি দিব না, তখন আমাদের বাই কনফার্মেশন খুঁজতে হবে। এইখানে আরেকটা বিষয় মনে রাখবেন, যখন দেখবেন মার্কেট প্রাইস ওভারঅল ডাউন ট্রেন্ডে আছে কিন্তু পিভট পয়েন্টকে প্রাইস ক্রস ওভার করে উপরের দিকে গেছে এবং সেইখান থেকে বেয়ারিশ ক্যান্ডেল কনফার্মেশন দিচ্ছে যেখান থেকে সেল হইতে পারে, তখন কি আপনি সেইখান থেকে সেল দিবেন? না, আপনি একটু অপেক্ষা করবেন। যখন মার্কেট প্রাইস বা ক্যান্ডেলস্টিক এই পিভট পয়েন্টের নিচে আসে ক্লোজ করবে তখন আপনি সেল এন্ট্রি দিবেন। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসেন আপনারা কিভাবে পিভট পয়েন্ট থেকে বাই এন্ট্রি নেবেন। মনে রাখবেন, মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে এই অবস্থায় যদি দেখা যাচ্ছে মার্কেট প্রাইস এইভাবে পিভট পয়েন্ট পর্যন্ত আসে কারেকশন বা রিটেস্ট করে এবং পিভট পয়েন্ট থেকে বুলিশ ক্যান্ডেল কনফার্মেশন দেয়, তখন আপনারা এই পিভট পয়েন্ট থেকে বাই এন্ট্রি দিতে পারেন। তো মনে রাখবেন, যখন পিভট পয়েন্ট থেকে বাই এন্ট্রি দিবেন তখন আপনার স্টপ লসটি হবে এই পিভট পয়েন্টের সাথে যে সুইং লো তৈরি করছে এই সুইং লো থেকে কিছু পিপস নিচে আপনারা স্টপ লস দিবেন। অথবা যদি দেখেন এই যে সুইং লোটি তৈরি করছে এই সুইং লো সাপোর্ট 1 এর কাছাকাছি তৈরি করছে, তখন আপনাদের স্টপ লস এই সাপোর্ট 1 থেকে কিছু পিপস গ্যাপ রেখে নিচের দিকে স্টপ লস ব্যবহার করবেন। টেক প্রফিট কোথায় ব্যবহার করবেন? রিস্ক রেশিও 1:2 ফলো করে আপনি রেসিস্ট্যান্স 1, রেসিস্ট্যান্স 2 কিংবা রেসিস্ট্যান্স 3 তে ইউজ করতে পারেন। তবে আমি সাধারণত টেক প্রফিট রেসিস্ট্যান্স 2 এবং রেসিস্ট্যান্স 3 লেভেল পর্যন্ত ব্যবহার করে থাকি। তো আপনারা চাইলে যখন পিভট পয়েন্ট থেকে বাই কনফার্মেশন পাবেন, যদি বাই এন্ট্রি নেন এই ক্ষেত্রে টেক প্রফিট রেসিস্ট্যান্স 3 কিংবা রেসিস্ট্যান্স 2 তে ব্যবহার করতে পারেন। তো এইখানে আরেকটা বিষয় মনে রাখবেন, যখন মার্কেট প্রাইস আপ ট্রেন্ডে আছে এই অবস্থায় যদি দেখা যায় মার্কেট প্রাইস পিভট পয়েন্টকে ব্রেক করে নিচের দিকে চলে আসছে, আসার পর এখান থেকে বুলিশ ক্যান্ডেল কনফার্মেশন পাচ্ছি, সাথে সাথে কি বাই এন্ট্রি দিবেন? না, আপনি অপেক্ষা করবেন স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেল ক্লোজ হওয়ার জন্য। যতক্ষণ না পর্যন্ত একটা বুলিশ ক্যান্ডেল এই পিভট পয়েন্ট থেকে হায়ার প্রাইসে গিয়ে ক্লোজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা বাই এন্ট্রি দিবেন না। যখনই দেখবেন একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল এই পিভট পয়েন্ট থেকে উপরে বা হায়ার প্রাইসে গিয়ে ক্লোজ করছে তখন আপনি এইখান থেকে বাই এন্ট্রি দিবেন। তো এইখানে একটা বিষয় মনে রাখবেন, যখন পিভট পয়েন্টের নিচে মার্কেট প্রাইস থাকবে তখন আমরা বাই দিব না, আবার যখন পিভট পয়েন্টের উপরে মার্কেট প্রাইস থাকবে তখন আমরা সেল এন্ট্রি দিব না। আর আরেকটা বিষয় মনে রাখবেন, পিভট পয়েন্টগুলো যদি ক্রমান্বয়ে সিকোয়েন্স আকারে ডাউন ট্রেন্ডে থাকে তখন মার্কেটকে স্ট্রং ডাউন ট্রেন্ড বলে। আবার দেখা যাচ্ছে এই পিভট পয়েন্ট যদি সিকোয়েন্স আকারে ক্রমান্বয়ে এইভাবে আপ ট্রেন্ডে থাকে, অর্থাৎ একটি পিভট পয়েন্ট তার প্রিভিয়াস পিভট পয়েন্ট থেকে হায়ার প্রাইসে যদি ক্রিয়েট করে তাহলে মার্কেট স্ট্রং আপ ট্রেন্ড বোঝায়। আমি আশা করি পিভট পয়েন্ট সম্বন্ধে বেসিক আইডিয়া আপনাদের হয়ে গেছে। আপনারা যদি পিভট পয়েন্ট ইন্ডিকেটরটি কিভাবে ক্যালকুলেশন করা হয় তার ফর্মুলাগুলো জানতে চান তাহলে জাস্ট গুগলে গিয়ে পিভট পয়েন্ট ক্যালকুলেশন ফর্মুলা লিখে সার্চ দিবেন, তাহলেই আশা করি জানতে পারবেন যে কিভাবে পিভট পয়েন্ট ক্যালকুলেট করা হয়। তো আমি এই পিভট পয়েন্ট কিভাবে ক্যালকুলেশন করা হয় এই বিষয়ে আলোচনা করতে গিয়ে টিউটোরিয়ালটি আরো লম্বা হবে বিধায় এই বিষয়টি আমি আর আলোচনা করতেছি না। এরপরে টাইপ অফ পিভট পয়েন্ট মনে রাখবেন, সাধারণত পিভট পয়েন্টকে 5 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে স্ট্যান্ডার্ড পিভট পয়েন্ট, আরেকটি ফিবোনাচি পিভট পয়েন্ট, আরেকটি উডি পিভট পয়েন্ট, ক্যামারিলা পিভট পয়েন্ট, আরেকটি হচ্ছে ডিমার্ক পিভট পয়েন্ট। তো এইখানে একটা বিষয় মনে রাখবেন, এই যে 5 ধরনের পিভট পয়েন্ট আমরা এখানে পাইলাম, এই সকল পিভট পয়েন্ট দিয়ে একই পদ্ধতিতে একই কৌশলে আমরা মার্কেট অ্যানালাইসিস করব। মনে রাখবেন
এই পিভট পয়েন্টগুলোর পার্থক্য হচ্ছে এদের ক্যালকুলেশন করার ফর্মুলাগুলো ভিন্ন ভিন্ন, কিন্তু এই সবগুলো পিভট পয়েন্ট দিয়ে একই পদ্ধতিতে, একই কৌশলে, একই মেথডে মার্কেট অ্যানালাইসিস করা হয়। মনে রাখবেন, এমনটা নয় যে আমরা এই ফিবোনাচি পিভট পয়েন্ট দিয়ে একভাবে মার্কেট অ্যানালাইসিস করি, আবার স্ট্যান্ডার্ড পিভট পয়েন্ট দিয়ে আরেকভাবে মার্কেট অ্যানালাইসিস করি। অর্থাৎ এক একটি পিভট পয়েন্ট এক এক ধরনের সূত্র দিয়ে ক্যালকুলেট করা হয়। আশা করি বুঝতে পারছেন। এইখানে আরেকটা বিষয় মনে রাখবেন, পিভট পয়েন্ট ক্যালকুলেশনের ফর্মুলাগুলো দিয়ে আপনি যে কোনো টাইম পিরিয়ডের পিভট পয়েন্ট আপনি বের করতে পারবেন, আপনি যে কোনো টাইম পিরিয়ডের পিভট পয়েন্ট দেখতে পারবেন। সে ধরেন আপনি 30 মিনিটের পিভট পয়েন্ট দেখতে চাচ্ছেন, এই ক্ষেত্রে মার্কেটের প্রিভিয়াস 30 মিনিটের মুভমেন্টের উপর বেস করে প্রিভিয়াস 30 মিনিটে মার্কেটের সর্বনিম্ন, সর্বোচ্চ এবং ক্লোজিং প্রাইজের সমন্বয়ে আপনাকে 30 মিনিটের একটি পিভট পয়েন্ট, 30 মিনিটের পিভট পয়েন্টের সাপোর্ট রেসিস্ট্যান্স আপনি দেখতে পারবেন। এরপরে সে ধরেন আপনি 4 ঘন্টার একটি পিভট পয়েন্ট দেখতে চাচ্ছেন, এই ক্ষেত্রে মার্কেটের প্রিভিয়াস 4 ঘন্টার মুভমেন্টের উপর বেস করে এই প্রিভিয়াস 4 ঘন্টার মধ্যে মার্কেটের সবথেকে লোয়ার প্রাইস, মার্কেটের সবথেকে হায়ার প্রাইস এবং ক্লোজিং প্রাইজের সমন্বয়ে আপনাকে 4 ঘন্টার একটি পিভট পয়েন্ট শো করবে। এই 4 ঘন্টার পিভট পয়েন্টের সাপোর্ট, রেসিস্ট্যান্স সব কিছুই আপনি দেখতে পারবেন। তো এইখানে মনে রাখবেন, আপনারা এই শর্ট টাইম পিরিয়ডের কোনো পিভট পয়েন্ট ব্যবহার করবেন না। আপনারা মিনিমাম 1 দিন কিংবা 1 সপ্তাহ কিংবা 1 মাসের পিভট পয়েন্ট ইউজ করবেন। মনে রাখবেন, 1 দিনের পিভট পয়েন্টকে বলা হয় ডেইলি পিভট পয়েন্ট, আর 1 সপ্তাহের পিভট পয়েন্টকে বলা হয় উইকলি পিভট পয়েন্ট, এবং 1 মাসের পিভট পয়েন্টকে বলা হয় মান্থলি পিভট পয়েন্ট। মনে রাখবেন, ডেইলি পিভট পয়েন্ট তার পূর্বের দিনের, তার প্রিভিয়াস দিনের মার্কেটের সবথেকে হায়ার প্রাইস, লোয়ার প্রাইস এবং ক্লোজিং প্রাইজের উপর বেস করে ডেইলি পিভট পয়েন্ট ক্যালকুলেট করা হয়। যেমন এই জায়গায় লক্ষ্য করেন, এই যে আজকের দিনের যে ডেইলি পিভট পয়েন্টটি আমরা দেখতে পারতেছি, বা এই ডেইলি পিভট পয়েন্টের সাপোর্ট এবং রেসিস্ট্যান্স আমরা দেখতে পারতেছি, এই পিভট পয়েন্ট ক্যালকুলেট করা হয়েছে প্রিভিয়াস দিনের মার্কেটের হায়ার প্রাইস, লোয়ার প্রাইস এবং ক্লোজিং প্রাইজের উপর বেস করে। একই সাথে উইকলি পিভট পয়েন্ট ক্যালকুলেট করা হয় প্রিভিয়াস সপ্তাহের, অর্থাৎ আগের সপ্তাহের মার্কেটের সবথেকে হায়ার প্রাইস, সবথেকে লোয়ার প্রাইস এবং ক্লোজিং প্রাইজের উপর বেস করে। অর্থাৎ আমরা এই সপ্তাহের, রানিং সপ্তাহের যে পিভট পয়েন্টটি দেখতে পারতেছি, এই পিভট পয়েন্টটি ক্যালকুলেট করা হয়েছে তার আগের বা প্রিভিয়াস সপ্তাহের সবথেকে হায়ার প্রাইস, লোয়ার প্রাইস এবং ক্লোজিং প্রাইজের উপর বেস করে। আর মনে রাখবেন, মান্থলি পিভট পয়েন্ট ক্যালকুলেট করা হয় তার প্রিভিয়াস বা পূর্বের মান্থের সবথেকে লোয়ার প্রাইস, হায়ার প্রাইস এবং ক্লোজিং প্রাইজের উপর বেস করে। যেমন এই জায়গায় লক্ষ্য করেন, এই যে ডেইলি টাইম ফ্রেমে আমাদের 1 মাসের একটি পিভট পয়েন্ট দেখতে পারতেছি, এই মান্থলি পিভট পয়েন্টটি আমাদের ক্যালকুলেট করা হয়েছে তার প্রিভিয়াস মান্থের সবথেকে লোয়ার প্রাইস, হায়ার প্রাইস এবং ক্লোজিং প্রাইজের উপর বেস করে। আশা করি বুঝতে পারছেন। তো চার্টে লক্ষ্য করেন, এই চার্টে ব্লু কালারের যে লাইনটি দেখতে পারতেছেন, এইটি হচ্ছে মূলত আমাদের পিভট পয়েন্ট, আর এই পিভট পয়েন্টের উপরে যে অ্যাশ কালারের যে লাইনগুলো দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে এই পিভট পয়েন্টের রেসিস্ট্যান্স লেভেল। তো মনে রাখবেন, পিভট পয়েন্টের উপরে যে লেভেলগুলো থাকে তা হচ্ছে রেসিস্ট্যান্স লেভেল, এবং পিভট পয়েন্টের নিচে যে লাইনগুলো দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে পিভট পয়েন্টের সাপোর্ট লেভেল। তো এই জায়গায় লক্ষ্য করেন, আমরা যদি মাউসটা এখানে রাখতেছি, তো এখানে দেখাচ্ছে R3, মানে হচ্ছে এই পিভট পয়েন্টের রেসিস্ট্যান্স 3। আবার যদি এইখানে আমরা মাউসটা রাখি, এইখানে দেখা যাচ্ছে R2 মানে হচ্ছে রেসিস্ট্যান্স 2। আবার যখন আমরা এখানে মাউসটা রাখতেছি, R1 মানে হচ্ছে রেসিস্ট্যান্স 1। আর এইখানে যদি আমরা মাউসটা রাখি, এখানে লক্ষ্য করেন পিপি দিয়ে পিভট পয়েন্ট বোঝায়। আবার এখানে লক্ষ্য করেন S1 তে হচ্ছে সাপোর্ট 1। তো আপনারা এইভাবে আপনাদের চার্টে মাউস রেখে কোনটি সাপোর্ট 1, কোনটি সাপোর্ট 2 তা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন। তো মনে রাখবেন, আমি যে কৌশলগুলো দেখাইলাম, যে কিভাবে পিভট পয়েন্ট থেকে আপনারা বাই এন্ট্রি নেবেন, পিভট পয়েন্টের সাথে কিভাবে মুভিং অ্যাভারেজের কম্বিনেশন করবেন,
করবেন, পিভট পয়েন্টের সাথে কিভাবে হরিজন্টাল সাপোর্ট, রেসিস্টেন্স, ট্রেন্ড লাইন, ফিবোনাসি, রিট্রেসমেন্ট ইন্ডিকেটরের কম্বিনেশন করবেন। এই কম্বিনেশন আপনারা যে কোনো পিরিয়ডের পিভট পয়েন্টের সাথে করতে পারেন। আমি এখানে ডেইলি পিভটের সাথে দেখাইলাম, আপনি উইকলি পিভট পয়েন্টের সাথেও এই একই কৌশলে, একই উপায়ে, একই সিস্টেমে ট্রেড করতে পারেন, কিংবা আপনি মান্থলি পিভট পয়েন্টের সাথেও একই কৌশলে, একই ওয়েতে, একই পদ্ধতিতে আপনারা অ্যানালাইসিস করতে পারেন, ট্রেড করতে পারেন। যেমন দেখেন, আমি D1 টাইম ফ্রেমে আসি, এইখানে আমাদের মান্থলি পিভট পয়েন্টগুলো শো করতেছে। তো আপনারা একটু ব্যাক টেস্ট করবেন যে এই পিভট পয়েন্ট থেকে মার্কেট কিভাবে বাই সেল কনফার্মেশন আসে এবং কিভাবে এই রেসিস্টেন্স এবং সাপোর্ট লেভেলগুলো থেকে মার্কেট আবার রিভার্স করে, বা এই লেভেলগুলো থেকে কিভাবে ট্রেড থেকে বের হয়ে আসতে হয় এবং এই লেভেলগুলোর গুরুত্ব কতটুকু তা যদি আপনি বুঝতে চান, অবশ্যই আপনাকে ব্যাক টেস্ট করতে হবে। এই টিউটোরিয়ালটির শেষ ভাগে আপনারা কিভাবে পিভট পয়েন্ট ইন্ডিকেটরটি আপনাদের চার্টে অ্যাড করবেন, মোবাইল দিয়ে কিভাবে পিভট পয়েন্ট ইন্ডিকেটরটি চার্টে অ্যাড করবেন, মোবাইল দিয়ে কিভাবে পিভট পয়েন্ট ইন্ডিকেটর দেখবেন, আপনাদের MT4 বা MT5-এ কিভাবে পিভট পয়েন্ট ইন্ডিকেটরটি অ্যাড করবেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখন আসেন আপনারা কিভাবে পিভট পয়েন্ট ইন্ডিকেটরটি ব্যবহার করে এন্ট্রি নেবেন। মনে রাখবেন, যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে, যেমন এই জায়গায় দেখা যাচ্ছে এইখানে 200 মুভিং অ্যাভারেজের উপরে মার্কেট প্রাইস, একই সাথে 30 EMA বলতেছে মার্কেট আপ ট্রেন্ড। তো এই মুহূর্তে যখন আমাদের এই পিভট পয়েন্ট পর্যন্ত মার্কেট প্রাইস আসে, রিটেস্ট বা কারেকশন করলো, একই সাথে দেখা যাচ্ছে মুভিং অ্যাভারেজ পর্যন্ত কারেকশন করলো, তো এইখান থেকে যখন আপনারা বাই কনফার্মেশন পাবেন, তখন এইখান থেকে আপনারা বাই এন্ট্রি নিতে পারেন। তো আপনারা এই পিভট পয়েন্টের সাথে মার্কেটের সাপোর্ট রেসিস্টেন্সের কম্বিনেশন করতে পারেন, এখানে RSI এর কম্বিনেশন করতে পারেন, এইখানে আপনারা ফিবোনাসি রিট্রেসমেন্ট টুলসের কম্বিনেশন করতে পারেন। ফিবোনাসি রিট্রেসমেন্ট টুলসের কম্বিনেশন কিভাবে করবেন, সে ধরেন এইখানে আমি একটা ফিবোনাসি রিট্রেসমেন্ট টুলস ড্রয়িং করলাম। তো এই সুইং লো থেকে এই সুইং হাই পর্যন্ত একটা ফিবোনাসি রিট্রেসমেন্ট টুলস ড্রয়িং করে দেখলাম এইখানে ফিবোনাসি আমাদের 61.8 পর্যন্ত রিটেস্ট করছে, একই সাথে 30 EMA পর্যন্ত রিটেস্ট করছে, একই সাথে আমাদের পিভট পয়েন্ট পর্যন্ত রিটেস্ট করে এখান থেকে বাই কনফার্মেশন দিচ্ছে। তখন আমরা এখান থেকে বাই এন্ট্রি নিতে পারি, অর্থাৎ একই সাথে এইখানে আমাদের একাধিক কনসেপ্ট দিয়ে বাই কনফার্মেশন দিচ্ছে। তো আমরা যদি এইখানে হরিজন্টাল সাপোর্ট রেসিস্টেন্স কনসিডার করি, দেখেন এইটা হচ্ছে আমাদের প্রিভিয়াস রেসিস্টেন্স লেভেল, যা পরবর্তীতে আমাদের সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। তো মনে রাখবেন, যখন দেখবেন এই পিভট পয়েন্টটি কোনো মুভিং অ্যাভারেজের সাথে আছে, কিংবা কোনো হরিজন্টাল সাপোর্ট রেসিস্টেন্স লেভেলের সাথে আছে, অথবা আপনি ফিবোনাসি রিট্রেসমেন্ট ড্রয়িং করলেন, সেইখানে দেখলেন ফিবোনাসি গুরুত্বপূর্ণ লেভেলের সাথে আছে, একই সাথে আপনি যদি RSI CCI ব্যবহার করেন, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে মার্কেট আপ ট্রেন্ড, ওই মুহূর্তে RSI বলতেছে মার্কেট ওভারসোল্ড হওয়ার পর এরপরে যখন RSI বাই সিগন্যাল দিচ্ছে, একই সাথে মুভিং অ্যাভারেজ থেকে বাই সিগন্যাল দিচ্ছে, প্রাইস অ্যাকশন দিয়ে বাই সিগন্যাল দিচ্ছে এবং পিভট পয়েন্ট থেকে বাই সিগন্যাল দিচ্ছে, তখন আপনারা সেখান থেকে বাই এন্ট্রি নিতে পারেন। এরপরে আরেকটা উদাহরণ লক্ষ্য করেন, এইখানে আমাদের পিভট পয়েন্ট থেকে একই সাথে মুভিং অ্যাভারেজ, পিভট পয়েন্ট, আমরা যদি এইখানে একটা লং টাইমের ট্রেন্ড লাইন ড্রয়িং করি, তো এইখানে দেখা যাচ্ছে এই ট্রেন্ড লাইনের সাথেই আমাদের পিভট পয়েন্টটি পড়ছে এবং একই সাথে প্রিভিয়াস এই রেসিস্টেন্স লেভেলের সাথে পরবর্তীতে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। তো দেখেন এরপরে মার্কেট অনেক বড় একটা মুভমেন্ট আমরা পাচ্ছি। তো মনে রাখবেন, যখন আপনারা পিভট পয়েন্ট দিয়ে বাই এন্ট্রি নেবেন, তখন মার্কেট অবশ্যই যেন আপ ট্রেন্ডে থাকে। মার্কেট আপ ট্রেন্ডে থাকাকালীন অবস্থায় যখন আপনাদের পিভট পয়েন্ট থেকে বাই কনফার্মেশন আসবে, তখন আপনারা বাই এন্ট্রি দিবেন। স্টপ লস কোথায় দিবেন? স্টপ লস দিবেন এই পিভট পয়েন্টের সাথে যে সুইং লোটি থেকে আপনারা বাই কনফার্মেশন পাচ্ছেন, ওই সুইং লো থেকে কিছু পয়েন্ট গ্যাপ রেখে আপনাদের স্টপ লস দিতে হবে। তো আমি বলেছিলাম, যদি এই সুইং লোর সাথে আমাদের পিভট পয়েন্টের সাপোর্ট 1 এর দূরত্বটা কাছাকাছি হয়,
এই ক্ষেত্রে এই সাপোর্ট 1 থেকে কিছু পয়েন্ট গ্যাপ রেখে নিচের দিকে স্টপ লস দিবেন। যেমন এই জায়গায় দেখা যাচ্ছে পিভট পয়েন্টের সাথে যে সুইং লোটি তৈরি করছে, এই লোটি থেকে কিছু পিপস গ্যাপ রেখে যদি আমরা স্টপ লস দিই, তখন দেখা যাচ্ছে স্টপ লসটি আমাদের এই পিভট পয়েন্টের সাপোর্ট 1 এর কাছাকাছি হয়ে যাচ্ছে। তো তখন আমরা কি করব, স্টপ লসটি এই সাপোর্ট 1 থেকে কিছু পয়েন্ট গ্যাপ রেখে নিচের দিকে দিব। আশা করি বুঝতে পারছেন। ট্যাক প্রফিট কোথায় দিব? ট্যাক প্রফিট আমরা এই রেসিস্টেন্স 2 কিংবা এই রেসিস্টেন্স 3 তে ব্যবহার করব। এরপরে লক্ষ্য করেন মার্কেট এইখানে আমাদের ট্যাক প্রফিট হিট করছে। তো এইখানে আরেকটা বিষয় মনে রাখবেন, যখন মার্কেট প্রাইস পিভট পয়েন্টের উপরে থাকে তখন মার্কেট আপ ট্রেন্ড বুঝায়। একই সাথে যদি এই পিভট পয়েন্টের সিকোয়েন্সগুলো একটি পিভট পয়েন্ট তার প্রিভিয়াস পিভট পয়েন্ট থেকে হায়ার প্রাইসে ক্রিয়েট করে, তখন মার্কেট স্ট্রং আপ ট্রেন্ড বুঝায়। যেমন এইখানে লক্ষ্য করেন এই পিভট পয়েন্টটি তার প্রিভিয়াস পিভট পয়েন্ট থেকে হায়ার প্রাইসে তৈরি করছে, আবার এই পিভট পয়েন্টটি তার প্রিভিয়াস পিভট পয়েন্ট থেকে হায়ার প্রাইসে ক্রিয়েট করছে। সুতরাং যখন এইরকম একটা সিকোয়েন্স আকারে পিভট পয়েন্টগুলো তৈরি করবে ততক্ষণ পর্যন্ত মার্কেট স্ট্রং আপ ট্রেন্ড বুঝাবে। আর যখনই দেখবেন এরকম ভাবে পিভট পয়েন্টকে ব্রেক করে মার্কেট প্রাইস নিচে চলে আসে, তখন একটা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডের রিভার্সালের সিগন্যাল প্রোভাইড করে। আরেকটা বিষয় মনে রাখবেন, যখন দেখবেন পিভট পয়েন্টগুলো খুবই কাছাকাছি জায়গায় তৈরি হচ্ছে, একটা পিভট পয়েন্ট থেকে আরেকটা পিভট পয়েন্টের গ্যাপ খুব একটা বেশি থাকে না, তখন মনে রাখবেন একটা ট্রেন্ড ক্রমান্বয়ে উইক বা দুর্বল হয়ে যায়। যেমন এইখানে লক্ষ্য করেন আমাদের এই পিভট থেকে এই পিভটের গ্যাপটা অনেকটা বেশি ছিল, কিন্তু এই পিভট পয়েন্ট থেকে এই পিভট পয়েন্টের গ্যাপ যদি কনসিডার করি সংকুচিত হয়ে আসছে। সুতরাং আমরা এখানে বুঝতে পারতেছি যে এই আপ ট্রেন্ড ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাচ্ছে। এই আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডে রিভার্স করার সম্ভাবনা থাকে। আমি আশা করি আপনাদের বোঝাইতে পারছি। এরপরে আসেন একটি ডাউন ট্রেন্ডে আপনারা কিভাবে পিভট পয়েন্ট থেকে সেল এন্ট্রি নেবেন। মনে রাখবেন যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে, যেমন এই জায়গায় লক্ষ্য করেন এখানে 200 মুভিং অ্যাভারেজের নিচে মার্কেট প্রাইস, তার মানে মেজর ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড। এখন আপনারা কিভাবে এই পিভট পয়েন্ট থেকে সেল এন্ট্রি নেবেন? মনে রাখবেন যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে একই সাথে পিভট পয়েন্ট পর্যন্ত গিয়ে রিটেস্ট বা কারেকশন করবে, কারেকশন করার পর যখন স্ট্রং কোনো বেয়ারিশ ক্যান্ডেল কনফার্মেশন দিবে তখন আপনারা সেল এন্ট্রি নেবেন। তো এই জায়গায় লক্ষ্য করেন আপনারা যদি এই বেয়ারিশ ক্যান্ডেলটি থেকে সেল দিতেন, স্টপ লস কোথায় হইতো? এই যে সুইং হাইটি আছে এই সুইং হাই থেকে কিছু পিপস গ্যাপ রেখে উপরের দিকে আপনাদের স্টপ লস হইতো। এরপরে আমরা যদি আরেকটা উদাহরণ লক্ষ্য করি, এইখানে লক্ষ্য করেন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, একই সাথে মার্কেট পিভট পয়েন্টকে গিয়ে টাচ করলো, টাচ করার পর এইখান থেকে বেয়ারিশ ক্যান্ডেল কনফার্মেশন দিচ্ছে। তো এইখানে দেখা যাচ্ছে পিভট পয়েন্টের সাথেই আমাদের 30 EMA আছে। একই সাথে আমরা যদি প্রিভিয়াস সাপোর্ট জোনের সাথে একটা হরিজন্টাল লাইন ড্রয়িং করি, তো দেখা যাচ্ছে এই প্রিভিয়াস সাপোর্ট জোনের সাথে পরবর্তীতে তা রেসিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। আমরা যদি এইখানে একটা ট্রেন লাইন ড্রয়িং করি, তাও দেখা যাচ্ছে ট্রেন লাইন থেকে সেল হচ্ছে। আপনারা যদি এখানে ফিবোনাসি রিটেসমেন্ট টুলসটি ড্রয়িং করেন, তাহলে দেখবেন এখানে গুরুত্বপূর্ণ লেভেল পর্যন্ত রিটেস করছে। তো মনে রাখবেন যখন দেখবেন পিভট পয়েন্টের সাথে আরো অন্যান্য টুলসগুলো একই সাথে একই সময়ে সিগন্যাল দিচ্ছে, ওই সিগন্যালগুলোর উইনিং রেশিও অনেক বেশি থাকে। তো এই জায়গা থেকে যদি আমরা সেল দিতাম, পরবর্তীতে দেখেন মার্কেটে মোটামুটি একটা মুভমেন্ট এখানে আমরা পাচ্ছি। এরপরে লক্ষ্য করেন যখন আমাদের এই পিভট পয়েন্টটাকে মার্কেট প্রাইস ব্রেকআউট করে উপরের দিকে চলে গেছে, তখন কি আর আমরা এখানে সেল দিব না। আপাতত পিভট পয়েন্ট বলতেছে মার্কেট ডাউন ট্রেন্ডকে ব্রেকআউট করে আপ ট্রেন্ডে চলে গেছে, সুতরাং তখন আমরা আর সেল দিব না। এরপরে আজকের রানিং পিভট পয়েন্ট দেখে বোঝা যাচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে রিভার্স করছে এবং এই পিভট পয়েন্ট থেকে আমাদের বাই কনফার্মেশন আসতে পারে। তো এইখানে দেখা যাচ্ছে আমাদের মেজর ট্রেন্ড 200 মুভিং এভারেজ বলতেছে মার্কেট ডাউন ট্রেন্ড। তো আমরা এখানে কি করব, যেহেতু মেজর ট্রেন্ড অর্থাৎ 200 মুভিং এভারেজ বলতেছে ডাউন ট্রেন্ড, এই অবস্থায় আমরা বাই এন্ট্রিগুলো ইগনোর করব, এই বাই এন্ট্রিগুলো আমরা অ্যাভয়েড করব। এইখানে আমরা বাই কনফার্মেশন পাইলেও আমরা বাই এন্ট্রি দিব না। আর মনে রাখবেন যখন একটি ডাউন ট্রেন্ডে পিভট পয়েন্টগুলো কাছাকাছি তৈরি করা শুরু করে, তখন ডাউন ট্রেন্ডটি ক্রমান্বয়ে উইক বা দুর্বল হয়ে যায়।
তখন ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ডে রিভার্স করার সম্ভাবনা থাকে। এইখানে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহারের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, আপনারা যদি পিভট পয়েন্ট থেকে সেল এন্ট্রি দেন, এই ক্ষেত্রে স্টপ লস আপনার পিভট পয়েন্টের সাথে যে সুইং হাইটি তৈরি করবে, এই সুইং হাই থেকে কিছু পিপস উপরে আপনারা স্টপ লস দিবেন, কিংবা এই পিভট পয়েন্টের রেসিস্ট্যান্স 1 লেভেল থেকে কিছু পয়েন্ট গ্যাপ রেখে উপরের দিকে আপনারা স্টপ লস ব্যবহার করবেন। আর টেক প্রফিট ব্যবহারের ক্ষেত্রে আপনারা সাপোর্ট 2 থেকে কিছু পয়েন্ট গ্যাপ রেখে উপরের দিকে আপনারা টেক প্রফিট ব্যবহার করতে পারেন, অথবা আপনি যদি এই সাপোর্ট 3কে টেক প্রফিট ব্যবহার করেন, এই ক্ষেত্রে এই সাপোর্ট 3 থেকে কিছু পয়েন্ট গ্যাপ রেখে উপরের দিকে আপনারা টিপি ব্যবহার করবেন। আশা করি বুঝতে পারছেন। এখন যদি আপনারা ডেইলি পিভট পয়েন্ট থেকে সেল দেন, এই ক্ষেত্রে স্টপ লসটি হবে ডেইলি পিভটের উপরে কিংবা ডেইলি রেসিস্ট্যান্স 1 থেকে কিছু পয়েন্ট উপরে, টেক প্রফিট হবে ডেইলি সাপোর্ট 2তে অথবা ডেইলি সাপোর্ট 3তে। আর যদি আপনারা এই উইকলি পিভট পয়েন্ট থেকে সেল এন্ট্রি দেন, স্টপ লস হবে এই উইকলি পিভট থেকে কিছু পয়েন্ট উপরে কিংবা সর্বোচ্চ উইকলি রেসিস্ট্যান্স 1 থেকে কিছু পয়েন্ট উপরে। টেক প্রফিট ব্যবহার করবেন উইকলি সাপোর্ট 2 থেকে কিছু পয়েন্ট উপরে কিংবা উইকলি সাপোর্ট 3 থেকে কিছু পয়েন্ট উপরে। যখন দেখবেন এই সাপোর্ট 2 কিংবা সাপোর্ট 3 পর্যন্ত মার্কেট প্রাইস আসছে, এই লেভেলটা আর ব্রেক করতে পারতেছে না, তখন আপনারা আপনাদের ট্রেড কেটে দিতে পারেন। ঠিক তেমনই আপনারা যদি মান্থলি পিভট পয়েন্ট থেকে সেল দেন, এই ক্ষেত্রে আপনার স্টপ লসটি হবে এই মান্থলি পিভট পয়েন্টের সাথে যে সুইং হাই থাকবে তার থেকে কিছু পয়েন্ট উপরে কিংবা সর্বোচ্চ এই মান্থলি রেসিস্ট্যান্স 1 থেকে কিছু পয়েন্ট উপরে আপনার স্টপ লস হবে। টেক প্রফিট কোথায় ব্যবহার করবেন, এইখানে একটা বিষয় মনে রাখবেন, যদি দেখেন আপনাদের রিস্ক রেশিও সাপোর্ট 1-এ যদি আপনি টেক প্রফিট ব্যবহার করেন, এই ক্ষেত্রে রিস্ক রেশিও যদি 1:2 আসে, এই ক্ষেত্রে আপনারা এই সাপোর্ট 1-এই টেক প্রফিট ব্যবহার করতে পারবেন। আর যদি দেখেন যে না, রিস্ক রেশিও 1:2 আসতেছে না, তখন আপনারা সাপোর্ট 2 অথবা সাপোর্ট 3-তে এই টেক প্রফিট ব্যবহার করবেন। তো দেখেন, আপনারা যদি এই সাপোর্ট 2-তে টেক প্রফিট ব্যবহার করতেন, এই সাপোর্ট 2 লেভেল থেকে কিছুটা উপরে যদি আপনারা টেক প্রফিট ব্যবহার করতেন, এই মাসে টিপি হিট না করলেও পরের মাসে কিন্তু ঠিকই টিপি হিট করছে। আশা করি বুঝতে পারছেন। তো এইখানে মনে রাখবেন, আপনারা যখন সেল দিবেন তখন সাপোর্ট 1-এ টেক প্রফিট ব্যবহার করতে পারবেন কখন, যখন সাপোর্ট 1-এ আপনার টেক প্রফিট ব্যবহার করলেও স্টপ লস অনুযায়ী রিস্ক রেশিও 1:2 থাকবে, তখন আপনারা সাপোর্ট 1-এ টেক প্রফিট ব্যবহার করতে পারেন। আরেকটা বিষয় মনে রাখবেন, যখন আপনারা পিভট পয়েন্ট থেকে বাই এন্ট্রি দিবেন, তখন আপনার স্টপ লস হবে এই পিভট পয়েন্টের সাথে যে সুইং লো তৈরি করবে, এই সুইং লো থেকে কিছু পয়েন্ট নিচে আপনারা স্টপ লস ইউজ করবেন, কিংবা সর্বোচ্চ স্টপ লস হবে এই সাপোর্ট 1 থেকে কিছু পয়েন্ট নিচে। আর টেক প্রফিট কোথায় ব্যবহার করবেন, সাধারণত আমি টেক প্রফিট এই রেসিস্ট্যান্স 2 থেকে কিছু পয়েন্ট নিচে কিংবা এই রেসিস্ট্যান্স 3 লেভেল থেকে কিছু পয়েন্ট নিচে আমি টেক প্রফিট ব্যবহার করতে বলি। আর যদি আপনারা এই রেসিস্ট্যান্স 1-এর সাথে টেক প্রফিট ব্যবহার করতে চান, তাহলে মনে রাখবেন, যদি আপনাদের রিস্ক রেশিও রেসিস্ট্যান্স 1-এ টেক প্রফিট ব্যবহার করলে 1:2 হয়, এই ক্ষেত্রে আপনারা এই রেসিস্ট্যান্স 1-এর সাথেও টেক প্রফিট ব্যবহার করতে পারবেন। এখন যদি আপনি ডেইলি পিভট পয়েন্ট থেকে বাই দেন, এই ক্ষেত্রে আপনার টেক প্রফিট হবে কোথায়, ডেইলি রেসিস্ট্যান্স 2 কিংবা ডেইলি রেসিস্ট্যান্স 3-তে। আর যদি আপনারা উইকলি পিভট পয়েন্ট থেকে বাই দেন, এই ক্ষেত্রে আপনাদের টেক প্রফিট হবে উইকলি রেসিস্ট্যান্স 2 কিংবা উইকলি রেসিস্ট্যান্স 3 লেভেল থেকে কিছু পয়েন্ট নিচে গ্যাপ রেখে আপনারা টেক প্রফিট ব্যবহার করবেন। আর যদি মান্থলি পিভট পয়েন্ট থেকে বাই দেন, এই ক্ষেত্রে টেক প্রফিট হবে মান্থলি পিভট পয়েন্টের রেসিস্ট্যান্স 2 লেভেল থেকে কিছু পয়েন্ট নিচে কিংবা রেসিস্ট্যান্স 3 লেভেল থেকে কিছু পয়েন্ট নিচে আপনারা টেক প্রফিট ব্যবহার করবেন। আরেকটা বিষয় মনে রাখবেন, রেঞ্জ বা সাইডওয়ে মার্কেটে আপনারা পিভট পয়েন্টকে এন্ট্রি লেভেল হিসেবে কনসিডার করবেন না। যেমন এই জায়গায় লক্ষ্য করেন, এইটা হচ্ছে একটা রেঞ্জ বা সাইডওয়ে মার্কেট। এই অবস্থায় আমাদের যদি এই পিভট পয়েন্ট থেকে বাই বা সেল এন্ট্রি আসে, এই সেল এন্ট্রিগুলো আমরা দিব না। তাহলে আপনারা এই রেঞ্জ মার্কেটে
পিভট পয়েন্ট দিয়ে কিভাবে ট্রেড করবেন। মনে রাখবেন, যখন দেখবেন একটি রেঞ্জ মার্কেটে পিভট পয়েন্টের রেসিস্ট্যান্স লেভেল আর এই রেঞ্জ মার্কেটের হরিজন্টাল রেসিস্ট্যান্স লেভেল একই সাথে থাকে, তখন আপনারা একই লেভেল থেকে যখন সেল কনফার্মেশন আসে তখন সেল দিতে পারেন। যেমন এই জায়গায় লক্ষ্য করেন, এইটা হচ্ছে আমাদের এই রেঞ্জ মার্কেটের একটা হরিজন্টাল রেসিস্ট্যান্স লেভেল। তো একই সাথে আমাদের পিভট পয়েন্টের রেসিস্ট্যান্স লেভেল 1 থেকে সেল কনফার্মেশন আসতেছে, তখন আপনারা এই সেল এন্ট্রিটা দিতে পারেন। স্টপ লস হবে এই লেভেল থেকে কিছু পয়েন্ট গ্যাপ রেখে উপরের দিকে। আবার মনে করেন যে এটা হচ্ছে একটা রেঞ্জ বা সাইডওয়ে মার্কেট, এই ক্ষেত্রে যদি আমাদের এই হরিজন্টাল সাপোর্ট লেভেলের সাথেই এইরকমভাবে আমাদের পিভট পয়েন্টের সাপোর্ট লেভেলগুলো থাকে, একই সাথে এইখান থেকে যদি আমরা বুলিশ ক্যান্ডেল কনফার্মেশন পাই, যেমন এইখানে আমরা বুলিশ ক্যান্ডেল কনফার্মেশন পাইছি, তখন আমরা এইখান থেকে বাই এন্ট্রি দিতে পারি। তো এই ট্রেডটা দেখা যাচ্ছে স্টপ লস হিট করছে। তো আমাদের প্রতিটি ট্রেডে যে ট্যাক প্রফিট হিট করবে এমনটা কোনো কথা নয়, তবে আমরা সাধারণত রেঞ্জ মার্কেটে এইভাবে জাস্ট রেসিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেলগুলোর সমন্বয়ে এই চার্টের হরিজন্টাল সাপোর্ট রেসিস্ট্যান্সের সমন্বয় করে ট্রেড করব। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসেন আপনারা ডেইলি, উইকলি এবং মান্থলি পিভটের সমন্বয়ে কিভাবে চার্ট অ্যানালাইসিস করবেন এবং কিভাবে ট্রেড করবেন। মনে রাখবেন, যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে এই অবস্থায় মান্থলি পিভটের উপরে যদি উইকলি পিভট পয়েন্ট থাকে, আবার উইকলি পিভট পয়েন্টের উপরে যদি ডেইলি পিভট পয়েন্ট থাকে, তাহলে তাকে স্ট্রং আপ ট্রেন্ড বলে। আর মনে রাখবেন, যখন একটি ডাউন ট্রেন্ডে মান্থলি পিভট পয়েন্ট সবার উপরে থাকে, তার নিচে থাকে উইকলি পিভট, তার নিচে থাকে ডেইলি পিভট পয়েন্ট, তখন মার্কেটের স্ট্রং ডাউন ট্রেন্ড বোঝায়। তো এইখানে আরেকটা বিষয় মনে রাখবেন, আমাদের চার্টে লক্ষ্য করেন আমরা একই সাথে ডেইলি, উইকলি এবং মান্থলি পিভট পয়েন্ট অ্যাড করছি। তো যখন আপনারা আপনাদের চার্টে একই সাথে ডেইলি, উইকলি, মান্থলি পিভট পয়েন্ট অ্যাড করবেন, তখন এই ডেইলি, উইকলি পিভট পয়েন্টের সাপোর্ট রেসিস্ট্যান্সগুলো আইডেন্টিফাই করতে হয়তোবা আপনার একটু সমস্যা হইতে পারে। তো এটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আপনাদের কাছে ইজি হয়ে যাবে। যেমন এইখানে লক্ষ্য করেন, এইটা হচ্ছে আমাদের ডেইলি পিভট পয়েন্ট। এই যে 1 আওয়ারের একটি ভার্টিক্যাল লাইন থেকে আরেকটি ভার্টিক্যাল লাইন পর্যন্ত যে একটি ব্লু কালারের লাইন দেখতে পারতেছেন, এইটা হচ্ছে আমাদের ডেইলি পিভট পয়েন্ট। তো এই ডেইলি পিভট পয়েন্টের রেসিস্ট্যান্স হচ্ছে এইটা, আর এগুলো হচ্ছে সাপোর্ট লেভেল। একই সাথে আমরা যে এই কয়েকটি সেপারেটর মিলে আরেকটি ব্লু কালারের পিভট পয়েন্ট দেখতে পারতেছি, এইটা হচ্ছে আমাদের উইকলি পিভট পয়েন্ট। আর অ্যাকুয়া কালারের যে লাইনটি দেখতে পারতেছেন, এইটা হচ্ছে আমাদের মান্থলি পিভট পয়েন্ট। তো আপনারা যখন এই পিভট পয়েন্টগুলো অ্যাড করবেন, তখন আপনারা চাইলে এই মান্থলি পিভট পয়েন্টের কালার আলাদা দিয়ে দিবেন, উইকলি পিভট পয়েন্টের কালার আলাদা দিবেন এবং ডেইলি পিভট পয়েন্টের কালার আলাদা দিবেন। একই সাথে সাপোর্ট রেসিস্ট্যান্সের কালারগুলো যদি কাস্টমাইজ করার অপশন থাকে, সেই কাজটাও আপনারা করে নেবেন। তাহলে কোনটি ডেইলি পিভট পয়েন্টের সাপোর্ট রেসিস্ট্যান্স, কোনটি ডেইলি পিভট পয়েন্ট, কোনটি উইকলি পিভট পয়েন্ট এবং কোনগুলো উইকলি পিভট পয়েন্টের সাপোর্ট রেসিস্ট্যান্স, কোনটি মান্থলি পিভট পয়েন্ট এবং কোনগুলো মান্থলি পিভট পয়েন্টের সাপোর্ট রেসিস্ট্যান্স, তা আপনারা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন। এইখানে আরেকটা বিষয় মনে রাখবেন, ম্যাক্সিমাম টাইম আপনি যেই পিরিয়ডের পিভট পয়েন্ট ব্যবহার করবেন, ওই পিরিয়ড ক্লোজ হওয়ার পূর্বে কিংবা ওই পিরিয়ডের মধ্যেই মার্কেট প্রাইস অত্যন্ত পক্ষে একবার ওই পিভট পয়েন্টকে গিয়ে টাচ করবে। যেমন এইখানে লক্ষ্য করেন, এইখানে আমরা ডেইলি পিভট পয়েন্ট ব্যবহার করতেছি। তো মার্কেট প্রাইস যদিও এই পিভট পয়েন্টের নিচে ওপেন করছে, তো এই একদিনের মধ্যে, আজকের দিনটি ক্লোজ হওয়ার মধ্যেই পিভট পয়েন্টকে গিয়ে টাচ করে সে আবারও সেল কনফার্মেশন দিচ্ছে। আবারও এইখানে লক্ষ্য করেন, এটা হচ্ছে ডেইলি পিভট পয়েন্ট। তো এইখানে দেখা যাচ্ছে ডেইলি পিভট পয়েন্ট, তো এইখানে দেখা যাচ্ছে মার্কেট প্রাইস ডেইলি পিভট পয়েন্টের উপরে ছিল একটা সময়, সে দিন শেষ হওয়ার আগেই, এই ডেইলি পিভটের পিরিয়ড শেষ হওয়ার আগেই সে পিভট পয়েন্ট পর্যন্ত আসে টাচ করে সে আবারও আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। আবার এই জায়গায় লক্ষ্য করেন, এইটা হচ্ছে আমাদের কি উইকলি পিভট পয়েন্ট।
তো এইখানে দেখা যাচ্ছে এই উইকলি পিভট পয়েন্টটাকে এই সপ্তাহে এখনো মার্কেট টাচ করে নাই। তো মনে রাখবেন এইখানে বেশিরভাগ সম্ভাবনা আছে মার্কেট এই যে এখনো বেয়ারিশ বা ডাউন হচ্ছে, মার্কেট প্রাইস উইকলি পিভট পয়েন্টকে গিয়ে টাচ করে এরপরে সে আবারও আপ ট্রেন্ড কন্টিনিউ করতে পারে, কিংবা সে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে লং টাইমের জন্য রিভার্স করতে পারে। আবার দেখা যাচ্ছে আপনি মান্থলি পিভট পয়েন্ট ব্যবহার করতেছেন, তো মনে রাখবেন এক মাসের মধ্যে যে কোনো সময় মার্কেট প্রাইস পিভট পয়েন্টকে গিয়ে টাচ করে যদি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে আবার ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে পারে, আবার যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকে তাহলে মার্কেট এই পিভট পয়েন্টকে টাচ করে আবারও আপ ট্রেন্ড কন্টিনিউ করতে পারে। অর্থাৎ আপনি যেই পিরিয়ডের পিভট পয়েন্ট ব্যবহার করবেন ওই পিরিয়ডটা শেষ হওয়ার আগেই মার্কেট প্রাইস যে কোনো সময় যে কোনো মুহূর্তে ওই পিরিয়ডের পিভট পয়েন্টকে গিয়ে টাচ করতে পারে। আর এইখানে আরেকটা বিষয় মনে রাখবেন, যখন দেখবেন উইকলি পিভট পয়েন্ট এবং মান্থলি পিভট পয়েন্ট কাছাকাছি থাকবে, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি মান্থলি পিভট পয়েন্টের উপরে উইকলি পিভট পয়েন্ট থাকে আর উইকলি পিভট পয়েন্ট থেকে যদি বাই কনফার্মেশন আসে, এই ক্ষেত্রে আপনার স্টপ লসটি হবে এই মান্থলি পিভট পয়েন্ট থেকে কিছু পয়েন্ট নিচে আপনার স্টপ লস দিতে হবে। আবার যদি দেখা যায় যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, মান্থলি পিভটের নিচে উইকলি পিভট আছে, এই ক্ষেত্রে আপনার উইকলি পিভট থেকে সেল আসতেছে, তখন আপনি কি করবেন, যদি উইকলি পিভট পয়েন্ট থেকে সেল দেন স্টপ লসটি হবে এই মান্থলি পিভট থেকে কিছু পয়েন্ট উপরে আপনার স্টপ লস দিতে হবে। অর্থাৎ যখন মান্থলি এবং উইকলি পিভট পয়েন্ট কাছাকাছি থাকবে এই ক্ষেত্রে মান্থলি পিভট পয়েন্ট গুরুত্ব পাবে বেশি, কারণ এই উইকলি পিভট পয়েন্টের থেকে হায়ার পিরিয়ডের পিভট পয়েন্ট হচ্ছে মান্থলি পিভট পয়েন্ট। আবার দেখা যাচ্ছে যখন দেখবেন যে উইকলি পিভট আবার ডেইলি পিভট কাছাকাছি আছে, তখন আপনি এই ডেইলি পিভটের পরিবর্তে উইকলি পিভটটাকে প্রাধান্য দিবেন বেশি। আশা করি বুঝতে পারছেন। আর আরেকটা বিষয় মনে রাখবেন, যখন পিভট পয়েন্টের সিকোয়েন্সগুলো এলোমেলো থাকে তখন বেশিরভাগ সময় মার্কেট রেঞ্জ বা সাইডওয়েতে থাকে। যেমন এই জায়গায় লক্ষ্য করেন, এইখানে উইকলি পিভটের নিচে ডেইলি পিভট পয়েন্ট, আবার ডেইলি পিভট পয়েন্টের নিচে মান্থলি পিভট পয়েন্ট। তাহলে এইখানে পিভট পয়েন্টের সিকোয়েন্সগুলো কি ঠিক থাকতেছে? হায়ার পিরিয়ডের পিভট পয়েন্টের সাথে লোয়ার পিরিয়ডের পিভট পয়েন্টের যদি আমরা সিকোয়েন্স করি তাহলে কি হওয়ার কথা ছিল? এখানে সবার উপরে থাকার কথা ছিল মান্থলি পিভট পয়েন্ট, তার নিচে উইকলি, তার নিচে ডেইলি, কিন্তু এইখানে দেখা যাচ্ছে উইকলি এবং মান্থলির মাঝামাঝি ডেইলি পিভট পয়েন্ট, আবার মার্কেট ডাউন ট্রেন্ড। তাহলে এইখানে দেখা যাচ্ছে পিভট পয়েন্টের সিকোয়েন্স ঠিক নাই। আবার ট্রেন্ডের দিক থেকেও দেখা যাচ্ছে উইকলি পিভট পয়েন্টের নিচে মার্কেট প্রাইস, তার মানে ডাউন ট্রেন্ড বোঝাচ্ছে। আবার দেখতেছি মান্থলি পিভট পয়েন্টের উপরে মার্কেট প্রাইস, মান্থলি পিভট পয়েন্ট বলতেছে মার্কেট আপ ট্রেন্ড, আবার উইকলি পিভট পয়েন্ট দেখাচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ড। তো যখন দেখবেন এরকম দুইটি পিভটের মাঝখানে বা তিনটি পিভটের সমন্বয়ে এলোমেলো আকারে মার্কেট প্রাইস মুভ করে, তখন সাধারণত মার্কেট রেঞ্জ বা সাইডওয়েতে থাকে। সহজ কথা, যখন দেখবেন দুইটি পিভট পয়েন্টের মাঝে মার্কেট প্রাইস, তখন দুইটি পিভট দুই ধরনের ডিরেকশন দেয়। যে পিভট পয়েন্টের উপরে মার্কেট প্রাইস থাকে ওই পিভটটা মার্কেট আপ ট্রেন্ডের সিগন্যাল প্রদান করে, আবার যেই পিভটের নিচে মার্কেট প্রাইস থাকে তখন ওই পিভটটা ডাউন ট্রেন্ডের সিগন্যাল প্রোভাইড করে। তখন এইখানে আমরা ট্রেড করা থেকে পারলে বিরত থাকব। আরেকটা উদাহরণ যদি লক্ষ্য করি, এইখানে লক্ষ্য করেন এইটা হচ্ছে আমাদের উইকলি পিভট। তো দেখা যাচ্ছে উইকলি পিভটের উপরে ডেইলি পিভট, কিন্তু এই মান্থলি পিভটটা হচ্ছে উইকলি পিভটের উপরে। তাহলে এইখানে দেখা যাচ্ছে উইকলি পিভট বলতেছে মার্কেট আপ ট্রেন্ড, আবার মান্থলি পিভট বলতেছে মার্কেট ডাউন ট্রেন্ড। মান্থলি পিভট কিভাবে বলতেছে মার্কেট ডাউন ট্রেন্ড? মান্থলি পিভটের নিচে যেহেতু মার্কেট প্রাইস, তো আমরা জানি যখন পিভট পয়েন্টের নিচে মার্কেট প্রাইস থাকে তখন মার্কেট ডাউন ট্রেন্ড বোঝায়। তো এইখানে যখন এরকম দেখবেন মার্কেট অনেকটা বক্স প্যাটার্নের মধ্যে চলে যাবে, মার্কেট মান্থলি এবং উইকলি পিভটের মাঝামাঝি থাকবে, তখন মার্কেট ম্যাক্সিমাম সময় রেঞ্জ মার্কেট বা সাইডওয়ে মার্কেটে থাকে। তখন আপনারা কি করবেন? যতক্ষণ না পর্যন্ত ব্রেকআউট করবে ততক্ষণ পর্যন্ত ট্রেড দিবেন না। তো এইখানে দেখা যাচ্ছে মার্কেট প্রাইস মান্থলি পিভট পয়েন্টটাকে ব্রেকআউট করছে, তখন আপনি এখানে বাই এন্ট্রি দিবেন। যদি দেখা যায় তো আমাদের উইকলি পিভটকে ব্রেকআউট করছে, তখন আমরা এখানে সেল এন্ট্রি দিতাম। আশা করি বুঝতে পারছেন। আবার এই জায়গায় লক্ষ্য করেন, এইখানে দেখা যাচ্ছে ডেইলি পিভটের উপরে মার্কেট প্রাইস, আবার উইকলি পিভটের নিচে মার্কেট প্রাইস। তো যখন এরকম দুইটি পিভট পয়েন্টের মাঝামাঝি মার্কেট
মার্কেট প্রাইস থাকবে, তো যতক্ষণ পর্যন্ত এই পিভট পয়েন্টগুলোকে ব্রেকআউট করবে না ততক্ষণ পর্যন্ত ট্রেড দেওয়া যাবে না। তো এই জায়গায় দেখা যাচ্ছে আমাদের ডেইলি পিভটটাকে ব্রেকআউট করছে, তখন আপনি এখান থেকে সেল এন্ট্রি দেন। তো এইখানে যদি আমাদের ডাউন ট্রেন্ডের দিকে ব্রেকআউট না করে যদি এই উইকলি পিভটটাকে ব্রেকআউট করতো তখন আমরা বাই এন্ট্রি দিতাম। সহজ কথা, যখন দুইটি পিভটের মাঝামাঝি মার্কেট প্রাইস থাকবে, যেই দিকে ব্রেকআউট করবে আমরা সেই দিকেই ট্রেড করব। এখন আপনাদের মধ্যে একটা কোশ্চেন থাকতে পারে যে আপনি কোন পিরিয়ডের পিভট পয়েন্টকে সব থেকে বেশি গুরুত্ব দিবেন, আপনি কোন পিরিয়ডের পিভট পয়েন্ট থেকে এন্ট্রি নেবেন। মনে রাখবেন, আপনি যদি ইন্টারডে ট্রেডার হয়ে থাকেন, আপনি যদি স্ক্যাল্পার হয়ে থাকেন, এই ক্ষেত্রে আপনার এন্ট্রি হবে ডেইলি পিভট পয়েন্ট থেকে। আপনি চেষ্টা করবেন ডেইলি পিভট পয়েন্ট থেকে এন্ট্রি নেওয়া। আর যেহেতু আপনি স্ক্যাল্পার বা ইন্টারডে ট্রেডার, আপনি যেহেতু দিনের ট্রেড দিনেই ক্লোজ করে দিয়ে বের হয়ে আসতে চাচ্ছেন, এই ক্ষেত্রে ট্যাক প্রফিট ব্যবহারের জন্য আপনারা ডেইলি পিভট পয়েন্টের সাপোর্ট 2 কিংবা রেসিস্টেন্স 2 অথবা সাপোর্ট 3 বা রেসিস্টেন্স 3 আপনারা ব্যবহার করতে পারেন। আর যদি আপনি সুইং ট্রেডার হন, অর্থাৎ আপনি একটা ট্রেড একদিনের বেশি, খুব একটা লং টাইমের জন্য না, সে ধরেন 1 সপ্তাহ বা 2 দিন 3 দিন 4 দিন এইরকম একটা মিডিয়াম পিরিয়ডের জন্য আপনি যদি আপনার ট্রেড হোল্ড করতে চান, এই ক্ষেত্রে আপনারা উইকলি পিভট পয়েন্ট থেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আপনি একটি ট্রেড 1 সপ্তাহের বেশি হোল্ড করতে চাচ্ছেন না, 1 সপ্তাহের বেশি ক্যারি করতে চাচ্ছেন না, এই ক্ষেত্রে এন্ট্রি নেবেন উইকলি পিভট পয়েন্ট থেকে এবং ট্রেডের স্টপ লস এবং ট্যাক প্রফিট ব্যবহার করবেন উইকলি পিভট পয়েন্টের সাপোর্ট রেসিস্টেন্স দেখে। আর যদি আপনি পজিশন ট্রেডার হয়ে থাকেন, আপনি যদি একটি ট্রেড দেখা যাচ্ছে 15 দিন, 1 মাস বা 1 মাসের বেশি সময় ধরে হোল্ড করতেছেন, এই ক্ষেত্রে আপনারা মান্থলি পিভট পয়েন্ট থেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন এবং স্টপ লস ট্যাক প্রফিট মান্থলি পিভট পয়েন্টের এই রেসিস্টেন্স এবং এই সাপোর্টগুলোর সমন্বয়ে স্টপ লস ট্যাক প্রফিট দেওয়ার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পারছেন, খুব সহজ একটা কনসেপ্ট। আপনি যদি ইন্টারডে ট্রেডার হয়ে থাকেন, আপনি ডেইলি পিভট পয়েন্ট ইউজ করবেন। আপনি যদি সুইং ট্রেডার হয়ে থাকেন, উইকলি পিভট পয়েন্ট ইউজ করবেন। আর আপনি যদি লং টাইম ট্রেড হোল্ড করে থাকেন, এই ক্ষেত্রে মান্থলি পিভট পয়েন্ট ইউজ করতে পারেন। এইখানে আরেকটা বিষয় মনে রাখবেন, আপনি যদি ইন্টারডে ট্রেডার হয়ে থাকেন কিংবা স্ক্যাল্পার হয়ে থাকেন, এই ক্ষেত্রে আপনি ডেইলি পিভট পয়েন্ট এবং উইকলি পিভট পয়েন্টের কম্বিনেশন করে ট্রেড করতে পারেন। এই উইকলি পিভট পয়েন্ট এবং ডেইলি পিভট পয়েন্টের সাপোর্ট রেসিস্টেন্স গুলোর সাথে ডেইলি পিভট পয়েন্ট এবং উইকলি পিভট পয়েন্টের কম্বিনেশন করে ট্রেড করতে পারেন। কিভাবে কম্বিনেশন করবেন? এইখানে দেখা যাচ্ছে আপনি বাই এন্ট্রি দিলেন, এখন দেখা যাচ্ছে উইকলি পিভট পয়েন্টের রেসিস্টেন্স এবং ডেইলি পিভট পয়েন্টের রেসিস্টেন্স কাছাকাছি, তখন আপনি উইকলি পিভট পয়েন্টের রেসিস্টেন্সটাকে প্রাধান্য দিতে পারেন। এইভাবে যখন আপনি স্ক্যাল্পিং করবেন বা ইন্টারডে ট্রেড করবেন, তখন আপনি উইকলি এবং ডেইলি পিভট পয়েন্টের কম্বিনেশন করবেন। আর যদি আপনি সুইং ট্রেডিং করেন, অর্থাৎ মিডিয়াম টাইমের জন্য একটা ট্রেড হোল্ড করেন কিংবা লং টাইমের জন্য একটা ট্রেড হোল্ড করতে চান, এই ক্ষেত্রে আপনারা চাইলে মান্থলি পিভট পয়েন্টের সাথে উইকলি পিভট পয়েন্ট এবং মান্থলি পিভট পয়েন্টের সাপোর্ট রেসিস্টেন্সের সাথে উইকলি পিভট পয়েন্টের সাপোর্ট রেসিস্টেন্সের কম্বিনেশন করে ট্রেড করতে পারেন। আপনারা কিভাবে আপনাদের চার্টে এই পিভট পয়েন্ট ইন্ডিকেটরটি অ্যাড করবেন, তো এই জায়গায় লক্ষ্য করেন ইন্ডিকেটরস। তো এই ইন্ডিকেটরসে ক্লিক করলাম, এরপরে আমরা সার্চ করব পিভট পয়েন্ট ইন্ডিকেটরটি। তো এই জায়গায় লক্ষ্য করেন এই যে পিভট পয়েন্টস স্ট্যান্ডার্ড, এইটা আমরা সিলেক্ট করব। এইটা সিলেক্ট করার পর চার্টে লক্ষ্য করেন আমাদের এই পিভট পয়েন্ট ইন্ডিকেটরটি অ্যাড হয়ে গেছে। তো আমরা যদি এর সেটিংসগুলো নিয়ে একটু আলোচনা করি, এই জায়গায় লক্ষ্য করেন টাইপ মানে হচ্ছে আপনি কোন ধরনের পিভট পয়েন্ট দেখতে চাচ্ছেন। আপনি এইখানে ক্লিক করলে দেখেন ট্রেডিশনাল, ফিবোনাসি, উডি, ক্লাসিক, ডিএমতে হচ্ছে ডিমার্ক এবং ক্যামারিলা। আপনি যেই ধরনের পিভট পয়েন্ট দেখতে চাচ্ছেন তা এইখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি ট্রেডিশনাল দিলাম। এরপরে লক্ষ্য করেন পিভট পয়েন্টস টাইম ফ্রেম, এইটাকে আপনারা
অটো দিবেন। অটো দিলে সুবিধা হচ্ছে আপনি যখন যেই টাইম ফ্রেমে যাবেন ওই টাইম ফ্রেমের পিভট পয়েন্ট আপনি অটো দেখতে পারবেন। এরপরে লক্ষ্য করেন নাম্বার অফ পিভটস ব্যাক, এর মানে হচ্ছে আপনি প্রিভিয়াস কতটি পিভট পয়েন্ট আপনার চার্টে লোড করতে চাচ্ছেন তা এইখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। এইখানে সে ধরেন আপনি 1 দিলেন, যদি আপনি 1 দেন এই ক্ষেত্রে লক্ষ্য করেন চার্টে কেবলমাত্র একটি পিরিয়ডের পিভট পয়েন্ট সাপোর্ট রেসিস্ট্যান্স আপনারা দেখতে পারতেছেন। কিন্তু আপনারা যদি এই পিভট পয়েন্ট ইন্ডিকেটরের ব্যাক টেস্ট করতে চান এই ক্ষেত্রে অবশ্যই এইখানে আপনার অ্যামাউন্ট তখন আপনাকে বাড়াই দিতে হবে। সে ধরেন আমি 100 ইউজ করলাম, এর মানে হচ্ছে আমার চার্টে প্রিভিয়াস 100টি পিভট পয়েন্ট অ্যাড হবে। এরপরে এই জায়গা থেকে আপনারা এই পিভট পয়েন্টের সাপোর্ট রেসিস্ট্যান্স এবং পিভট পয়েন্ট লাইনগুলোর কালারগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। যেমন সে ধরেন আমি পিভট পয়েন্টের কালার দিচ্ছি গ্রিন কালার, একই সাথে সাপোর্টের কালারগুলো দিচ্ছি আমি রেড কালার, সাপোর্ট 1, সাপোর্ট 2 এবং সাপোর্ট 3 কালার দিলাম আমি রেড কালার। একই সাথে রেসিস্ট্যান্সের কালারগুলো আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি রেসিস্ট্যান্স লেভেলের কালারগুলো আর কাস্টমাইজ করলাম না। এরপরে যেহেতু আমি সাধারণত সাপোর্ট 4, সাপোর্ট 5 কিংবা রেসিস্ট্যান্স 4, রেসিস্ট্যান্স 5 লেভেলগুলো ইউজ করি না, এগুলো আমি আনমার্ক করে দিলাম। এরপরে ওকেতে ক্লিক করলাম। এইখানে আরেকটা বিষয় মনে রাখবেন, যারা মোবাইল দিয়ে ট্রেডিং করেন তারা সাধারণত বিভিন্ন ধরনের কাস্টম ইন্ডিকেটর মোবাইলে দেখতে পারেন না। ঠিক তেমনি এই পিভট পয়েন্টটি হচ্ছে একটি কাস্টম ইন্ডিকেটর। তো দেখা যাচ্ছে সকল ধরনের ট্রেডিং প্ল্যাটফর্মে এই পিভট পয়েন্টটি মোবাইল দিয়ে দেখা যায় না। তো মনে রাখবেন আপনারা যদি মোবাইল দিয়ে এই পিভট পয়েন্ট ইন্ডিকেটরটি দেখতে চান এই ক্ষেত্রে এর উত্তম সলিউশন এবং সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে আপনারা আপনাদের মোবাইলে এই ট্রেডিং ভিউ অ্যাপসটি ইনস্টল করবেন অথবা কোনো ওয়েব ব্রাউজার দিয়ে যেমন গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স দিয়ে আপনারা এই ট্রেডিং ভিউ ওয়েবসাইটটিতে আসবেন। আসে একটি চার্ট ওপেন করে পিভট পয়েন্ট ইন্ডিকেটরটি আপনার মোবাইলের মাধ্যমে খুব সহজেই দেখতে পারবেন। আমরা যে ইন্ডিকেটরগুলো, যে কাস্টম ইন্ডিকেটরগুলো সাধারণত আমাদের ট্রেডিং প্ল্যাটফর্মে মোবাইল দিয়ে দেখতে পারি না সেই ইন্ডিকেটরগুলো আমরা খুব সহজেই এই ট্রেডিং ভিউ ওয়েবসাইটটির মাধ্যমে দেখতে পারবো। তো আপনারা যদি আপনাদের ডিভাইসে এই ট্রেডিং ভিউ অ্যাপসটি ডাউনলোড করতে চান এবং সেট আপ দিতে চান এই ক্ষেত্রে এই ট্রেডিং ভিউ ওয়েবসাইটে আসবেন। একদম নিচের দিকে লক্ষ্য করেন, এইখান থেকে আপনাদের অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনার ফোন বা পিসির জন্য এইখান থেকে অ্যাপস ডাউনলোড করে নেবেন। অথবা আপনাদের যদি অ্যান্ড্রয়েড ভার্সন হয় এই ক্ষেত্রে সরাসরি প্লে স্টোর থেকে এই ট্রেডিং ভিউ অ্যাপসটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তো আপনাদের ফোনে ইনস্টল করে নেওয়ার পর এই ট্রেডিং ভিউ অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর আপনি যে চার্টে এই পিভট পয়েন্ট ইন্ডিকেটর দেখতে চাচ্ছেন কিংবা আরও অন্য কোনো কাস্টম ইন্ডিকেটর দেখতে চাচ্ছেন সেই চার্ট আগে আপনি সিলেক্ট করবেন। সে ধরেন আমি US 500 এই পেয়ারটিতে পিভট পয়েন্ট দেখতে চাচ্ছি, তো এই অ্যাসেটটিতে তখন আমি ক্লিক করব। ক্লিক করার পর আপনারা যেইভাবে একটি ইন্ডিকেটর ইউজ করেন এই জায়গায় আপনারা ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করলে এই জায়গায় লক্ষ্য করেন এইখানে ইন্ডিকেটরস এই অপশনটি আমরা দেখতে পারতেছি। তো আমরা এই ইন্ডিকেটরস অপশনটিতে ক্লিক করব। এই ইন্ডিকেটরস অপশনটিতে ক্লিক করার পর আমরা এইখানে যে ইন্ডিকেটরটি অ্যাড করতে চাচ্ছি সেই ইন্ডিকেটরটি আমরা সিলেক্ট করব। তো এইখানে দেখা যাচ্ছে আমরা পিভট পয়েন্ট অ্যাড করতে চাচ্ছি। তো জাস্ট এই পিভট পয়েন্টস স্ট্যান্ডার্ড আমরা দ্বিতীয় অপশনটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপরে লক্ষ্য করেন আমাদের চার্টে এই পিভট পয়েন্ট ইন্ডিকেটরটি অ্যাড হয়ে গেছে। তো আপনারা চাইলে এইখান থেকেও সেটিংসগুলো
কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আশা করি বুঝাইতে পারছি যে আপনারা কিভাবে ফোন থেকে এই পিভট পয়েন্ট ইন্ডিকেটরটি দেখতে পারবেন। শুধু পিভট পয়েন্ট নয়, আরও যে অন্যান্য ইন্ডিকেটরসগুলো আছে সকল ইন্ডিকেটরসই এই ট্রেডিং ভিউ ওয়েবসাইটটির মাধ্যমে, এই ট্রেডিং ভিউর যে অ্যাপস আছে এই অ্যাপসটি দিয়ে আপনারা খুব সহজেই দেখতে পারবেন। তো আমি আশা করি যারা মোবাইল দিয়ে ট্রেড করেন, এতদিন যারা কিভাবে মোবাইল দিয়ে পিভট পয়েন্ট দেখবেন বা অন্যান্য কাস্টম ইন্ডিকেটরগুলো দেখবেন, এই বিষয়টি যারা দেখতে পারেননি তারা এখন খুব সহজেই এই ইন্ডিকেটরগুলো দিয়ে মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন এবং চার্ট দেখতে পারবেন। এরপরে আসেন যারা ফরেক্স ট্রেডিং করেন তারা কিভাবে MT4 বা MT5-এ এই পিভট পয়েন্ট ইন্ডিকেটরটি অ্যাড করবেন। মনে রাখবেন সাধারণত MT4 বা MT5-এ বাই ডিফল্ট পিভট পয়েন্ট ইন্ডিকেটরটি দেওয়া থাকে না। এই পিভট পয়েন্টটি যেহেতু একটি কাস্টম ইন্ডিকেটর, সুতরাং আপনাদের MT4 বা MT5-এ বাই ডিফল্ট এই পিভট পয়েন্ট ইন্ডিকেটরটি দেওয়া নাও থাকতে পারে। তো আপনারা যদি এই পিভট পয়েন্ট ইন্ডিকেটরটি আপনাদের MT4 বা MT5-এ সেট আপ দিতে চান, এই ক্ষেত্রে এই ভিডিওটির ডেসক্রিপশনে MT4 এবং MT5-এর জন্য পিভট পয়েন্ট ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর লক্ষ্য করেন এইখানে দুইটি অপশন আমরা দেখতে পারতেছি। একটা হচ্ছে পিভট পয়েন্ট ফর MT4, আরেকটি হচ্ছে পিভট পয়েন্ট ফর MT5। তো আপনারা যদি MT4-এর জন্য এই পিভট পয়েন্ট ডাউনলোড করতে চান তাহলে এই ফোল্ডারটির ফাইলগুলো ডাউনলোড করবেন, আর যদি আপনারা MT5-এর জন্য ডাউনলোড করতে চান তাহলে এই ফোল্ডারটির ফাইলগুলো ডাউনলোড করবেন। আর একই সাথে এই যে এইখানে লক্ষ্য করেন অল টাইপ পিভট পয়েন্ট ইন্ডিকেটরস, এইখান থেকে আপনারা আরও যে অন্যান্য ধরনের যে পিভট পয়েন্টগুলো আছে, যেমন লক্ষ্য করেন এই যে ক্যামারিলা, তারপরে উডি, এই পিভট পয়েন্টগুলোও আপনারা চাইলে টেস্ট করতে পারেন। তো সে ধরেন আপনি MT4 এবং MT5 এই দুইটিতেই পিভট পয়েন্ট ইন্ডিকেটর ইউজ করতে চাচ্ছেন, এই ক্ষেত্রে এই ফাইল দুইটি ডাউনলোড করবেন। এই ফাইল দুইটি ডাউনলোড করার পর তো এইখানে লক্ষ্য করেন এই পিভট পয়েন্ট ফর MT4 এই ফাইলগুলোকে আমরা কপি করে যে MT4-এ আমরা এই ইন্ডিকেটরগুলো অ্যাড করতে চাচ্ছি ওই MT4-এর ফাইলে গিয়ে ওপেন ডাটা ফোল্ডারে গিয়ে এই যে MQL4 এই ফোল্ডারটিতে যাব। যাওয়ার পর লক্ষ্য করেন ইন্ডিকেটরস, এইখানে ক্লিক করব। করার পর যে ফাইলগুলো আমরা কপি করলাম তা ফাস্ট করে দিব। এরপরে আপনাদের MT4 কেটে দিয়ে নতুন করে ওপেন করবেন। তো এই জায়গায় লক্ষ্য করেন পিভট পয়েন্ট ফর MT4, এইখানে আমরা একটা ফাইল দেখতেছি অল ইন ওয়ান পিভট, মানে হচ্ছে আমরা এই একটি পিভট পয়েন্ট ইন্ডিকেটরেই আমরা ডেইলি, উইকলি এবং মান্থলি পিভট পয়েন্ট একই সাথে এক ক্লিকেই অ্যাড করতে পারবো। তো চলেন আমরা কিভাবে আমাদের চার্টে এখন MT4 ইন্ডিকেটরটি অ্যাড করব। ইনসার্টে যাব, ইন্ডিকেটরসে যাব, তারপরে কাস্টমের এইখানে লক্ষ্য করেন অল ইন ওয়ান পিভট, এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে লক্ষ্য করেন সর্বপ্রথম হচ্ছে কাউন্ট পিরিয়ড, মানে হচ্ছে আপনি ঠিক কতটি পিরিয়ডে, প্রিভিয়াস কতটি পিরিয়ডে বা কত দিনের পিভট পয়েন্ট দেখতে চাচ্ছেন তা এইখানে সিলেক্ট করে দিবেন। আমি সাধারণত 5টির বেশি ইউজ করি না, কারণ এইখানে যত বেশি পিরিয়ড আপনি ইউজ করবেন আপনার MT4 বা MT5 তত বেশি হ্যাং হওয়ার সম্ভাবনা থাকে। তো এইখানে সে ধরেন আমি 5 ইউজ করব। এরপরে লক্ষ্য করেন ডেইলি পিভট, মানে আপনি যদি ডেইলি পিভট দেখতে চান, চার্টে যদি ডেইলি পিভটটা শো করতে চান তাহলে ট্রু দিবেন, আর যদি দেখতে না চান তাহলে ফলস দিবেন। তো আমি দেখতে চাচ্ছি, ট্রু করে দিলাম। উইকলি পিভট দেখতে চাচ্ছি, ট্রু করে দিলাম। আপনি দেখতে না চাইলে ফলস করে দিবেন। তো আমি এগুলো সবগুলোই দেখতে চাচ্ছি, ট্রু করে দিচ্ছি। এরপরে লক্ষ্য করেন প্লট মিডল, এর মানে হচ্ছে আপনি যদি মিড টার্ম সাপোর্ট রেসিস্টেন্স গুলো দেখতে চান তাহলে এটাকে ট্রু দিবেন, আর যদি দেখতে না চান ফলস করে দিবেন। এরপরে আপনি যদি ক্যামারিলা পিভট পয়েন্ট দেখতে চান সেটাকে ট্রু করে দিবেন, আর যদি দেখতে না চান ফলস করে দিবেন। এরপরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর লক্ষ্য করেন আমি যদি 1 আওয়ার টাইম ফ্রেমে যাই তাহলে ভালোভাবে বুঝবেন। এইখানে লক্ষ্য করেন এইটা হচ্ছে আমাদের ডেইলি পিভট পয়েন্ট, এইটা হচ্ছে উইকলি পিভট পয়েন্ট, আর এটা হচ্ছে মান্থলি পিভট পয়েন্ট। তো এইখানে দেখা যাচ্ছে আমি একসাথেই উইকলি, ডেইলি এবং মান্থলি পিভট পয়েন্ট অ্যাড করছি। তো
আপনারা চাইলে এই ইন্ডিকেটরটার পরিবর্তে এই যে পিভট পয়েন্ট নামে আরেকটি ইন্ডিকেটর দেওয়া আছে, এইটাকেও আপনারা MT4 এর চার্টে অ্যাড করতে পারেন। কিভাবে অ্যাড করবেন? ইনসার্টে যাবেন, ইন্ডিকেটরসে যাবেন, কাস্টমে যাবেন, এরপরে লক্ষ্য করেন এই যে পিভট পয়েন্ট এইখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে ইনপুটসে যাবেন, ইনপুটসে এখানে কাউন্ট পিরিয়ড মানে হচ্ছে আপনার চার্টে আপনি কতটি পিভট পয়েন্ট দেখতে চাচ্ছেন। সে ধরেন আমি 3টা পিভট পয়েন্ট দেখতে চাচ্ছি, তাহলে এইখানে আমরা 3 ইউজ করব। এরপরে টাইম পিরিয়ড, এইটা মনে রাখবেন, যদি আপনি উইকলি পিভট পয়েন্ট দেখতে চান তাহলে আপনাকে এখানে W1 লিখে দিতে হবে, আর যদি আপনি ডেইলি পিভট পয়েন্ট দেখতে চান তাহলে এইখানে আপনাকে D1 দিতে হবে, আর যদি আপনি মান্থলি পিভট পয়েন্ট দেখতে চান এই ক্ষেত্রে এইখানে আপনাকে MN দিতে হবে। এইভাবে ক্যাপিটাল লেটার MN দিলে আপনার চার্টে মান্থলি পিভট পয়েন্টটি প্লট হবে। যদি W1 ইউজ করেন এই ক্ষেত্রে উইকলি পিভট পয়েন্টটা আসবে, আর যদি D1 ইউজ করেন তাহলে আপনার আসবে ডেইলি পিভট পয়েন্ট। এরপরে ভিজুয়ালাইজেশনে গিয়ে আপনি কোন টাইম ফ্রেমে কোন পিভট পয়েন্টগুলো দেখতে চাচ্ছেন এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। সে ধরেন আপনি ডেইলি পিভট পয়েন্ট এই স্পোর্ট চার্টে দেখতে চাচ্ছেন না, তখন আপনি শুধু অল টাইম ফ্রেম আনমার্ক করে দিয়ে জাস্ট 1 আওয়ার দিবেন। এই 1 আওয়ার মার্ক করে দিলে শুধু এই পিভট পয়েন্টটি 1 আওয়ার টাইম ফ্রেমে শো করবে। যেমন আমি যদি ওকেতে ক্লিক করি তো লক্ষ্য করেন এই টাইম ফ্রেমে শুধু ডেইলি পিভট পয়েন্টটা দেখাচ্ছে, এরপরে এই স্পোর্ট টাইম ফ্রেমে গেলে আমরা পাচ্ছি না। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসেন আপনারা কিভাবে MT5 এ পিভট পয়েন্ট ইন্ডিকেটর অ্যাড করবেন। তো মনে রাখবেন এই জায়গায় লক্ষ্য করেন পিভট পয়েন্ট ফর MT5, এই ফাইল দুইটি আপনারা কপি করবেন। এই ফাইল দুইটি কপি করার পর আপনারা যে MT5 এ পিভট পয়েন্ট ইন্ডিকেটরটি অ্যাড করতে চাচ্ছেন সেই MT5 এর এই যে ফাইল অপশনে গিয়ে ওপেন ডাটা ফোল্ডারে যাবেন। ওপেন ডাটা ফোল্ডারে যাওয়ার পর MQL5 এই ফোল্ডারটাতে ক্লিক করবেন। এই ফোল্ডারটাতে ক্লিক করার পর লক্ষ্য করেন ইন্ডিকেটরস, এই ইন্ডিকেটরস ফোল্ডারটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ফাইল দুইটি আপনারা এই ফোল্ডারটি থেকে কপি করছেন এই ফাইল দুইটি আপনারা এইখানে পাস্ট করে দিবেন। এইখানে পাস্ট করে দেওয়ার পর আপনার MT5টি আপনারা কেটে দিয়ে নতুন করে ওপেন করবেন। নতুন করে ওপেন করার পর ইনসার্টে যাবেন, এরপরে ইন্ডিকেটরস, তারপরে কাস্টমে যাওয়ার পর লক্ষ্য করেন পিভট পয়েন্টস, এই ইন্ডিকেটরটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর লক্ষ্য করেন ইনপুটসে ক্লিক করবেন। এই ইনপুটসে ক্লিক করার পর এইখানে লক্ষ্য করেন 1 ডে, মানে এইখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনি কত পিরিয়ডের পিভট পয়েন্ট দেখতে চাচ্ছেন। এইখানে আপনি চাইলে 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা সহ, 1 ডে মানে হচ্ছে ডেইলি, 1 উইক মানে হচ্ছে উইকলি, এবং 1 মান্থ মানে হচ্ছে মান্থলি। তো আপনি এইখান থেকে ডেইলি, উইকলি নাকি মান্থলি পিভট পয়েন্ট দেখতে চাচ্ছেন তা এইখান থেকে আপনি অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর এরপরে এই জায়গায় লক্ষ্য করেন হাইট কানেক্টিং লাইন বিটুইন পিরিয়ড, মানে আপনি যদি একটি পিভট পয়েন্টের সাথে আরেকটি পিভট পয়েন্টের লাইন এইভাবে কানেক্টিংটা দেখতে না চান, আপনারা যদি এইভাবে সংযোগ রাখতে না চান, এই ক্ষেত্রে আপনারা এইটাকে ট্রু করে দিবেন। যদি এইটাকে ট্রু করে দেন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের চার্টে যখন এই পিভট পয়েন্ট ইন্ডিকেটরটি অ্যাড হচ্ছে তখন একটি পিভট পয়েন্টের সাথে আরেকটি পিভট পয়েন্টের কোনো সংযোগ নাই। আর যদি আমরা এই অপশনটিকে ট্রু না করে ফলস করে দিতাম তাহলে কি হইতো? তো তখন দেখা যাচ্ছে আমাদের একটি পিরিয়ডের পিভট পয়েন্টের সাথে তার প্রিভিয়াস পিরিয়ডের পিভট পয়েন্টের লাইনগুলো এইভাবে কানেক্ট থাকবে। এই রানিং পিরিয়ডের পিভট পয়েন্ট সাপোর্ট রেসিস্ট্যান্সের লাইনগুলোর সাথে প্রিভিয়াস পিরিয়ডের সাপোর্ট রেসিস্ট্যান্সের লাইনগুলোর সাথে এইভাবে একটার সাথে আরেকটা এইভাবে প্রতিটায় কানেক্ট থাকবে। আশা করি বুঝতে পারছেন। তো আপনারা চাইলে এইটাকে ট্রু করে দিতে পারেন, এই ক্ষেত্রে আপনার একটার সাথে আরেকটা আর কানেক্ট থাকবে না। তো এইভাবে আমরা ডেইলি পিভটটাকে অ্যাড করলাম। এখন যদি আমরা উইকলি পিভট পয়েন্টটাকে অ্যাড করতে চাই তাহলে পুনরায় আমাদের ইনসার্টে যেতে হবে, তারপর ইন্ডিকেটরস, এরপর কাস্টম, পুনরায় আবার আমাদের এই পিভট পয়েন্টটা সিলেক্ট করতে হবে। এরপরে আমাদের এই পিরিয়ডটা চেঞ্জ করে দিতে হবে। এইখানে 1 ডে আছে, এটাকে আমরা 1 উইক করে দিব, এরপরে এটাকে ট্রু করে দিব। এরপরে ভিজুয়ালাইজেশন, আপনি কোন কোন টাইম ফ্রেমে
এই উইকলি পিভট পয়েন্টটি দেখতে চাচ্ছেন এইখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপরে ওকেতে ক্লিক করলাম। তো এই জায়গায় লক্ষ্য করেন আমাদের উইকলি পিভট পয়েন্ট এবং উইকলি পিভট পয়েন্টের রেসিস্ট্যান্স সাপোর্ট লেভেলগুলো অ্যাড হয়ে গেছে। তো এরপরে যদি চান আপনারা মান্থলি পিভট পয়েন্ট অ্যাড করবেন, আশা করি বুঝতে পারছেন। সরাসরি ইনসার্টে যাবেন, তারপরে ইন্ডিকেটর, এরপর কাস্টম, এরপরে পুনরায় এই পিভট পয়েন্ট সিলেক্ট করতে হবে, ইনপুটে যাইতে হবে। যাওয়ার পর এই যে টাইম ফ্রেম ফর পিভটস, এইখানে গিয়ে আমাদের 1 মান্থ সিলেক্ট করে দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে ওকেতে ক্লিক করবেন। দেখেন এখানে আমরা মান্থলি টাইম ফ্রেমে দেখতেছি যে আমাদের মান্থলি পিভট পয়েন্ট অ্যাড হয়ে গেছে। তো এইখানে দেখা যাচ্ছে হাইট কানেক্টিং লাইনস বিটুইন পিরিয়ড, এইটা আমার ফলস দেওয়ার কারণে তো দেখা যাচ্ছে একটা পিরিয়ডের সাথে আরেকটা পিরিয়ডের এইভাবে সংযোগ দেওয়া আছে। তো এটাকে আমি ট্রু করে দিলাম। এরপরে ওকেতে ক্লিক করলাম। দেখেন এইখানে আমাদের মান্থলি পিভট পয়েন্ট ইন্ডিকেটরটি চলে আসছে। এরপরে আপনারা চাচ্ছেন কোনো একটা পিভট পয়েন্ট আপনি ডিলিট করবেন, হইতে পারে সেটা উইকলি, মান্থলি কিংবা ডেইলি পিভট পয়েন্ট। এই ক্ষেত্রে আপনারা চার্টের উপরে মাউস রেখে রাইট বাটনে ক্লিক করবেন। করার পর এখানে লক্ষ্য করেন ইন্ডিকেটর লিস্ট, কন্ট্রোল প্লাস আই যদি আপনারা প্রেস করেন, কন্ট্রোল এবং আই যদি প্রেস করেন, এই ক্ষেত্রেও শর্টকাটে আপনাদের ইন্ডিকেটর লিস্ট চলে আসবে। তো এই ইন্ডিকেটর লিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখে নেবেন যে কোন পিভট পয়েন্টটি আপনি ডিলিট করতে চাচ্ছেন। যদি ডেইলি পিভট পয়েন্ট ডিলিট করতে চান তাহলে এই পিভট পয়েন্টটা সিলেক্ট করে দেখবেন যে এটা কোন পিভট পয়েন্ট। এখানে দেখা যাচ্ছে এটা ডেইলি পিভট পয়েন্ট। তখন আমরা এই ডেইলি পিভট পয়েন্টটা এইভাবে সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দেব। এরপরে সে ধরেন আমরা উইকলি পিভট পয়েন্টটাকেও ডিলিট করতে চাচ্ছি, তাহলে এইভাবে সিলেক্ট করে ডিলিটে ক্লিক করব। দেখেন আমাদের উইকলি এবং ডেইলি পিভট পয়েন্ট চলে গেছে। এখন চার্টে আছে শুধুমাত্র মান্থলি পিভট পয়েন্ট। তো আশা করি আমি আপনাদের বোঝাইতে পারছি যে পিভট পয়েন্ট ইন্ডিকেটর দিয়ে আপনারা কিভাবে ট্রেড করবেন, কিভাবে এন্ট্রি নেবেন, কিভাবে এক্সিট করবেন, এই বিষয়গুলো আশা করি বোঝাইতে পারছি। এরপরেও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন কিংবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। তো আজকের টিউটোরিয়ালটি আর দীর্ঘায়িত করতেছি না। আমাদের পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়ালটি এখানেই সমাপ্ত করতেছি। দোয়া করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।